স্বাগত আপনাদের সবাইকে পিএইচপি টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে শিখেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব এইচটিএমএল ফর্ম সম্পর্কে। আচ্ছা চলুন আমরা আমাদের সার্ভারটি স্টার্ট করে নিই। আমরা আমাদের জ্যাম্প ফোল্ডারের মধ্যে গিয়ে এখান থেকে XAMPP-control.exe এই ফাইলটি রান করেছি এবং এখান থেকে আমরা অ্যাপাচি সার্ভারটা এবং মাইস্কিউএল সার্ভারটি স্টার্ট করে দিয়েছি। আচ্ছা আমরা জানি আমাদের প্রজেক্ট ফাইলটি এই জ্যাম্প ফোল্ডারের মধ্যে htdoc-এর মধ্যে থাকে। আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডার তৈরি করার শর্টকাট হচ্ছে উইন্ডোজে Ctrl+Shift+N। আমি Ctrl+Shift+M চাপলাম এবং আমি ফোল্ডারটির নাম দিলাম ফর্ম। আচ্ছা আমরা এই ফর্ম ফোল্ডারের মধ্যে ঢুকলাম এবং এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও করে খুলব। তার জন্য আমরা অ্যাড্রেস বারটি ক্লিয়ার করে দিয়ে এখানে cmd লিখে এটা চাপলাম এবং এই cmdর মধ্যে আমরা এখানে লিখব কি কোড স্পেস ডট ডট নির্দেশ করে কারেন্ট ফোল্ডার আর কোড নির্দেশ করে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমরা যদি এবার এন্টার চাপি তাহলে কারেন্ট ফোল্ডারটি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে খুলবে। আচ্ছা ফর্ম শুরু করার আগে আমরা আরেকটি জিনিস দেখে নিই এখানে, সেটা হচ্ছে এখানে আমরা দুটি ফাইল তৈরি করে নিই। এটার নাম দিই index.php এবং এর মধ্যে আমরা h1 আমরা জানি PHP ফাইলের মধ্যে HTML ট্যাগ আমরা রাখতে পারি, তাহলে h1 দিয়ে এর মধ্যে রাখলাম index, এটাকে Ctrl+S চেপে সেভ করলাম এবং এখানে আরেকটি ফাইল তৈরি করে নিই। এটার নাম দিলাম আমরা form.php। আচ্ছা এন্টার এবং এটার মধ্যে আমরা h1 লিখে এর মধ্যে রাখি ফর্ম, জাস্ট বোঝার জন্য কোনটা কোন পেজ ফর্ম। আচ্ছা এবার যদি আমরা এই ফোল্ডারটিকে আমাদের ব্রাউজারের মাধ্যমে খুলতে চাই, আমরা যদি আমাদের প্রজেক্টটিকে রান করতে চাই তাহলে আমাদের ব্রাউজারের মাধ্যমে খুলতে হবে লোকালহোস্ট / আমাদের প্রজেক্টটির নাম, আমাদের প্রজেক্টের নাম ছিল ফর্ম। আমি যদি এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে index.php ফাইলের আউটপুটটি আমাদের দেখাচ্ছে। অর্থাৎ একটি ফোল্ডারের মধ্যে ঢুকলে তার যে এন্ট্রি পয়েন্টটা বাই ডিফল্ট যে ফাইলের কন্টেন্টগুলো খুলবে সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইলটির কন্টেন্ট খুলবে। আমরা যদি form.php ফাইলটি ভিজিট করতে চাই তাহলে এখানে আমরা সিম্পলি ইউআরএল এর মধ্যে লিখব form/form, অর্থাৎ যে ফাইলটি আমরা খুলতে চাচ্ছি সেই ফাইলের নাম .php। যদি এন্টার চাপি তাহলে আমাদের এখানে form.php ফাইলটি খুলেছে। অর্থাৎ বাই ডিফল্ট PHP প্রজেক্টের প্রথমে যে ফাইলটি রান হয় সেটা হচ্ছে index.php। আচ্ছা আমাদের ইন্ডেক্স প্রয়োজন নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এটাকে যদি ডিলিট করি তাহলে আমাদের আউটপুট কেমন আসে, আমরা যদি এটাকে রিফ্রেশ করি ফর্মের মধ্যে আমরা এখানে বাই ডিফল্ট কোনো ফাইল খুলছে না, আমাদের এখানে ফাইলের লিস্টটা দেখাচ্ছে। আচ্ছা তাহলে আমরা form.php ফাইলটি খুললাম এবং এর মধ্যে আমরা একটি HTML ফর্ম তৈরি করে নেব। আমরা ফর্ম ট্যাগ দিয়ে যদি একটা ফর্ম তৈরি করে নিই, আমরা এর আগে HTML এ ফর্ম তৈরি করেছি কিন্তু ফর্মের এই অ্যাকশন অ্যাট্রিবিউটের ভ্যালু কি কাজে লেগেছে আমরা জানতাম না, এবার আমরা জানবো। আচ্ছা আমি যদি ফর্মের মধ্যে একটা ইনপুট এরিয়া তৈরি করে নিই এবং টাইপ দিই টেক্সট, এটা নেম দিলাম আমরা ইমেইল দিলাম, / দিয়ে শেষ করে দিলাম এবং এই ফর্মটা সাবমিট করার জন্য একটা বাটন নিয়ে আমরা ইনপুট টাইপ দিলাম সাবমিট। আমরা জানি সাবমিট টাইপের HTML এলিমেন্টটা হচ্ছে একটি বাটন এবং এটার ভ্যালু আমরা দিলাম submit সাবমিট / দিয়ে শেষ করে দিলাম। এটাকে যদি আমরা সেভ করি আমরা এখানে আউটপুটে ফর্ম দেখতে পাচ্ছি। আচ্ছা তো আমরা যখন HTML শিখেছিলাম তখন আমরা এখানে বেশ কয়েকটি অ্যাট্রিবিউট HTML ফর্মের মধ্যে দেখেছি যেগুলোর ভ্যালু কি কাজে লাগে আমরা জানতাম না। সেটা হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট একটি, তারপর এখানে মেথড অ্যাট্রিবিউট একটি এবং তারপর ইনপুটের জন্য নেম অ্যাট্রিবিউট একটি। আচ্ছা আমরা যদি এখানে অ্যাকশন অ্যাট্রিবিউটের একটা ভ্যালু দেই সেটা হচ্ছে form_action.php, আমি এটাকে সেভ করলাম। এবার যদি আমরা পেজটাকে রিলোড করি, আমরা যদি এই ফর্মের মধ্যে কিছু একটা লিখে যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপরের ইউআরএলটি চেঞ্জ হয়ে গেছে। এখানে form_action.php এটা দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখানে অ্যাকশনের মধ্যে যে ফাইলটির নাম দেব আমাদের ফর্মের ডাটাটি ওই ফাইলে সাবমিট হবে। পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে form_action.php নামে একটি ফাইল তৈরি করে নেব এবং তার মধ্যে আমরা ফর্মের ডাটাগুলো হ্যান্ডেল করব। আচ্ছা তো মেথডের মধ্যে আমরা এখানে মেথডের ভ্যালু আমরা দুটো দিতে পারি, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। আচ্ছা প্রথমে আসুন আমরা গেট ভ্যালু দিয়ে চেষ্টা করি। গেট ভ্যালু দিয়ে যদি আমরা আগের পেজে ফেরত যাই, এটাকে রিলোড করি আমি। আচ্ছা আমরা এখানে ডাটা দিয়েছিলাম অ্যাকশনে এই পেজটার নাম এবং তারপর মেথড দিয়েছিলাম গেট। আমি যদি এখানে
আচ্ছা, আমরা যদি এখানে মাই ইমেল লিখে সাবমিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এরর এসেছে। তার কারণ হচ্ছে আমাদের ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট পিএইচপি নামে ফাইলটা নাই, আমরা ফাইলটা তৈরি করে নেব। কিন্তু আমাদের এখানে মেথডটা গেট দেওয়ার কারণে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে গেট মেথডে আমাদের যে ফর্মের ডাটাটা আছে এই ডাটাটা আমাদের ইউআরএল এর মধ্য করে পাস হয়। অর্থাৎ এখানে ইমেল এসেছে কারণ হচ্ছে আমরা এই ইনপুটের নেমটা দিয়েছিলাম ইমেল, তাই এখানে ইমেল এসেছে, এবং মাই ইমেল দিয়েছিলাম আমরা ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়েছিলাম মাই ইমেল, এই জন্য এখানে মাই ইমেল এসেছে। অর্থাৎ আমরা মেথড যদি এখানে গেট দেই তাহলে গেটের মাধ্যমে যে ডেটাগুলো সামনে পাস হবে এই ডাটাগুলো ইউআরএল এর মধ্য করে পাস হয়। কিন্তু আমরা যদি এখানে মেথডটা গেট থেকে চেঞ্জ করে পোস্ট করে সেভ করি, এখানে রিলোড দিলাম, আমরা যদি এখানে একটা ইমেল দিই, সাবমিট দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এবার আমাদের ফর্ম অ্যাকশনের পেজটাতে নিয়ে এসেছে, ইউআরএল এর মধ্য করে কোনো ডাটা আসে নাই। এখানে গেট মেথড করে কি ইউআরএল এর মধ্য করে এক পেজ থেকে অন্য পেজে ডাটা নিয়ে যায়, কিন্তু পোস্ট মেথড হেডারের মধ্য করে ডাটা নিয়ে যায়। হেডার কি এই ব্যাপারে আমরা পরে জানবো, শুধুমাত্র আমরা এখন জেনে রাখি যে ডাটাগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, যে ডাটাগুলো এক্সপোজ হওয়ার ভয় থাকে সেই ডাটাগুলো আমরা পোস্ট মেথড দিয়ে এক পেজ থেকে অন্য পেজে নিই, এবং যে ডাটাগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট না, এক্সপোজ হলে কোনো ক্ষতি হবে না, সেই ডাটাগুলো আমরা গেট মেথড দিয়ে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই। আচ্ছা, আমরা যদি এখানে মেথডটা চেঞ্জ করে গেট করে দিই এবং এখানে আমরা আর একটা ইনপুট তৈরি করে নিই এবং এই ইনপুটের নাম আমরা দিই নেম, এবং এখানে এক কাজ করি, একটি করে আমি প্লেস হোল্ডার দিয়ে দিই, এটার নাম হচ্ছে নেম, এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার হচ্ছে ইমেল। এগুলো আপনারা HTML এ শিখে এসেছেন, তাই আমি ডিজাইনের দিকে খুব বেশি ফোকাস দিচ্ছি না, আপনারা ডিজাইন করে নিতে পারবেন নিজেদের জন্য। ইমেলের জায়গায় একটা ইমেল লিখি, super@bin.com লিখলাম, নেম দিলাম সুপার, ডাটা সাবমিট যদি করি, এবার আমাদের গেট মেথডে ডাটা কিভাবে পাস হয়েছে, ইমেলের ভ্যালু এসেছে সুপার @admin, অ্যাডটা কনভার্ট হয়ে একটা ক্যারেক্টার হয়েছে, ইউআরএল এর মধ্যে এইভাবে ডাটাগুলো পাস হয়, কিন্তু সেটা আমাদের কোনো সমস্যার সৃষ্টি করবে না। এবং দ্বিতীয় ফিল্ডের ভ্যালুর আগে একটি অ্যান্ড এসেছে, অ্যান্ড ক্যারেক্টার এসেছে, এবং এই অ্যান্ডের পরে নেমের ভ্যালু এসেছে সুপার। আচ্ছা, তো এবার আমাদের কাজ কি, এবার এই ফর্মের ডাটাটা প্রসেস করার জন্য এই যে আমরা অ্যাকশনের মধ্যে ফর্ম অ্যাকশন ডট পিএইচপি এই নামটা দিয়েছিলাম, এই নামের একটা ফাইল আমরা এখানে তৈরি করব। এখানে নিউ ফাইল তৈরি করে নিই, ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট পিএইচপি নাম দিলাম, এবং আমরা এখানে একটা h1 দিয়ে নিই, ফর্ম ডাটা অ্যাকশন দিলাম। আচ্ছা, সেভ করলাম। এবার আমরা নিশ্চিত হয়ে নিই যে আসলে ওই পেজে যাচ্ছে কিনা। আমরা যদি এখানে ডাটা ফিল আপ করে এখানে ক্লিক করি, হ্যাঁ আমাদের ফর্ম ডাটা অ্যাকশন এই পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে একটা পিএইচপি ট্যাগ দিই এবং এখানে আমরা প্রিন্ট আর করার চেষ্টা করি $_গেট নামের একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা আমরা তৈরি করি নাই, তারপরে আমরা এখানে প্রিন্ট করতেছি, তার কারণটা আমি বলতেছি। এটা পিএইচপির সুপার গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। পিএইচপিতে বেশ কয়েকটি ভেরিয়েবল আছে যে ভেরিয়েবলকে বলা হয় সুপার গ্লোবাল ভেরিয়েবল, তার মধ্যে একটা ভেরিয়েবল হচ্ছে $_গেট। এই ভেরিয়েবলের মধ্যে কি ডাটা থাকে, এই ভেরিয়েবলটি আমাদের হাতে তৈরি করতে হয় না, পিএইচপি এই ভেরিয়েবল প্রত্যেকটা পেজের জন্য তৈরি করে, এবং একটা পেজে যদি সেই পেজে সাবমিট করা কোনো গেট মেথডের ডাটা থাকে সেই ডাটাগুলো আমরা এই $_গেটের মতো পাই। আচ্ছা, তো এই $_গেটটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখি আমরা আউটপুট কীরকম পাই। আমরা আগের পেজে ফেরত গেলাম, ইমেল দিলাম super@admin.com, ইউজার নেম সুপার, আমি যদি সাবমিটে ক্লিক করি আমরা এখানে একটি অ্যারে দেখতে পাচ্ছি, এবং দেখুন এই অ্যারেটি আমাদের পরিচিত অ্যারে। সেটা হচ্ছে এর আগে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে শিখেছিলাম, মনে আছে? এটা হচ্ছে একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে, এবং যে অ্যারের একটি কি হচ্ছে ইমেল, সেই ইমেল কি এর ভ্যালু এসেছে super@admin.com, এবং নেমের ভ্যালু এসেছে সুপার। আচ্ছা, তো এখানে কিটা ইমেল হলো কেন? কিটা ইমেল হওয়ার কারণ হচ্ছে আমরা ফর্মের মধ্যে এই যে ইমেল ফর্মের নেম দিয়েছিলাম ইমেল, এবং পরের কিটার নেম হলো, কারণ পরের কির জন্য আমরা নেম দিয়েছিলাম নেম, এবং এই ভ্যালুগুলো কই থেকে এসেছে, এই যে আমরা আগের পেজে ইমেল নামের যে ফর্মটা বা ইনপুটটা আছে তার ভ্যালু যেটা দিয়েছিলাম সেটা ইমেইলে গেছে, এবং এখানে নেমের জন্য যে ভ্যালুটা এখানে দিয়েছিলাম সেটা এখানে নেমের মধ্যে গেছে। তো আমরা এর আগে অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করেছি, তাই আমাদের ফর্মের ডাটা প্রসেস করা এখন খুব সহজ হয়ে যাবে। আমরা যদি ইউজারের ইমেলটা এখানে প্রিন্ট করে দেখাতে চাই ফর্ম অ্যাকশনের মধ্যে, সেটা আমরা কিভাবে করব? আমরা যদি এখানে একটা
ইকো করে বিআর ট্যাগ প্রিন্ট করি তাহলে একটি লাইন ব্রেক তৈরি হবে, বিআর প্রিন্ট করে দিলাম। তারপরে যদি আমরা ইকো করি $_ এখান থেকে আমরা ইমেইল কি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তার মানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি করি, এখানে একটি স্কোয়ার ব্র্যাকেট দিই এবং তারপর এখানে কি এর নামটা আমরা একটি কোটের মধ্যে দিই। তাহলে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, তার মধ্যে একটি কোটেশন মার্ক এবং তার মধ্যে যদি আমরা ইমেইল লিখে দিই, এটাকে সেভ করে যদি এখানে রিফ্রেশ করি আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এখানে ইমেইলটা এসেছে। ঠিক একইভাবে যদি আমরা নেমটাকে প্রিন্ট করতে চাই, এই কোডটা কপি করে পেস্ট করলাম, আমরা ইমেইলের জায়গায় নেম লিখে দেব, সেভ করলাম। এটাকে যদি রান করি তাহলে আমরা এখানে সুপার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা উপরের এই অ্যারেটাকে হাইড করে দিই। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখে নিই, সেটা হচ্ছে কমেন্টিং। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট ব্যবহার করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামাররা কমেন্ট ব্যবহার করে বিভিন্ন নোটেশন কোডের মধ্যে রেখে দিতে, অর্থাৎ সেই কোডে তিনি কি করেছেন পরবর্তীতে সেখানে ফেরত আসলে যেন তিনি বুঝতে পারেন সেখানে কি করেছেন, সেই জিনিসপত্রগুলো লিখে রাখার জন্য কমেন্ট ব্যবহার করা হয়, যেগুলো আসলে রান হয় না, শুধুমাত্র কোডের মধ্যে থেকে যায়। আমরা যেমন এখানে কমেন্ট লিখতে পারি, হিয়ার উই আর ইউজিং এ সুপার গ্লোবাল ভেরিয়েবল। এইরকম প্রোগ্রামাররা তাদের কোডের মধ্যে বিভিন্ন জায়গায় কমেন্ট লিখে। তো কমেন্টকে আরেকটি কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোনো অংশ কোড যদি আমরা আপাতত রান হওয়া থেকে থামাইতে চাই, সেই অংশ কোডকে আমরা কমেন্ট করে রাখতে পারি। তো এখানে পিএইচপিতে কমেন্ট করার জন্য আমরা কি করেছি, যে লাইনটাকে কমেন্ট করতে চাই তার আগে 2টি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি। তাই আমরা যদি এই লাইনটিকে কমেন্ট করতে চাই এর আগে 2 ফরওয়ার্ড স্ল্যাশ দেবো। আমরা যদি এটাকে সেভ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের লাইনের কোডটি রান হয় নাই। আচ্ছা, এবার যদি আমরা আগের ফর্মে ফেরত যাই, এবার যদি ডাটাকে চেঞ্জ করার চেষ্টা করি, এখানে দিস ইজ মাই ইমেইল লিখি এবং নেমের মধ্যে লিখি আই হ্যাভ নো নেম। এটাকে যদি আমরা সাবমিট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে ইমেইলের জায়গায় দিস ইজ মাই ইমেইল এবং আই হ্যাভ নো নেম এসেছে। আচ্ছা, এবং আমরা যেহেতু গেট মেথডে ডাটাগুলো পাস করেছি সুতরাং আমরা প্যারামিটারগুলোর ভ্যালু দেখতে পাচ্ছি ইউআরএল এর মধ্যে। আমরা যদি এবার পোস্ট মেথডের ডাটাগুলো পাস করতে চাই তাহলে কি হবে, আমরা ফর্মের জায়গায় এবার গেট চেঞ্জ করে যদি পোস্ট করে দিই তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়। আমরা আগের পেজে গেলাম, আমাদের ডাটা আছে, সাবমিটে ক্লিক করলে ডাটা আগের পেজে গেলাম, রিলোড করি, আমরা ইমেইলের জায়গায় ইমেইল লিখলাম, নেমের জায়গায় নেম লিখলাম, সাবমিটে যদি ক্লিক করি আমাদের ফর্ম ডাটা পেজে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এখানে আর ইমেইল নেম এই ভেরিয়েবলগুলো খুঁজে পাচ্ছে না, কারণ গেট মেথডের মাধ্যমে কোনো ডাটা তো এই পেজে আসে নাই, গেট মেথডের মাধ্যমে ইমেইলও আসে নাই, নেমও আসে নাই, যেগুলো আমরা এইখানটায় ব্যবহার করার চেষ্টা করেছি। তাহলে এটা কোন মেথডের মাধ্যমে এসেছে, পোস্ট মেথডের মাধ্যমে এসেছে। তাহলে পোস্ট মেথডের মাধ্যমে যে ডেটাগুলো আসে সেগুলোকে আমরা আরেকটা সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করি, সেটাকে বলা হয় $_post নামের ভেরিয়েবলটি। আমরা যদি এটাকে সেভ করি এবং নিচের কোডটুকু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করি, আমরা Ctrl+C, সেভ করলাম। এবার যদি আমরা ফেরত যাই, পেজটাকে রিলোড করি, একটা ইমেইল দিলাম, একটা নেম দিলাম, সাবমিটে ক্লিক করলে এখানে আমরা ঠিক একই রকম অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে আমরা অ্যাক্সেস করতে পেরেছি পোস্ট নামের একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচের এই গেটগুলোকে পোস্ট দিয়ে রিপ্লেস করব, $_post। এটাকে যদি আমরা সেভ করি, আগের পেজে গেলাম, রিলোড দিলাম, ইমেইল দিলাম একটা, নেম দিলাম একটা, সাবমিট দিলে এখানে আমরা আউটপুটে ফলাফলটা দেখতে পাচ্ছি। তো আপনার জন্য একটা হোমওয়ার্ক হচ্ছে আপনারা এরকম একটি ফর্মের পেজ তৈরি করবেন যেখানে একটা ইউজার রেজিস্ট্রেশন করার জন্য যে ডাটা লাগে সেই ডাটার জন্য ফিল্ড তৈরি করবেন এবং তারপর সাবমিটে ক্লিক করলে আপনি ফর্ম অ্যাকশন পেজে নিয়ে যাবেন এবং ফর্ম অ্যাকশন পেজে একের পর এক এইভাবে প্রত্যেকটি ডাটা প্রিন্ট করবেন। এবং এখানে আপনারা আরেকটি জিনিস ফিগার আউট করবেন, সেটা হচ্ছে আমি বলেছি সেন্সিটিভ ডাটাগুলো আমরা পোস্ট মেথড দিয়ে পার করি এবং যে ডাটাগুলো লিক হলে কোনো সমস্যা নাই অথবা এক্সপোজ হলে কোনো সমস্যা নেই সেই ডাটাগুলো আমরা গেট মেথড দিয়ে পাস করি। তাহলে আপনি চিন্তা করে বের করবেন যে এখানে আসলে ইউজার রেজিস্ট্রেশনের ডাটা গেট মেথড দিয়ে পাস করা উচিত নাকি পোস্ট মেথড দিয়ে পাস করা উচিত। তো ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন।